1976 সালে আফ্রিকার একটি দেশে একটি ছোট্ট গ্রামে একটি ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে এবং পাশেরই একটি নদীর নামানুসারে এর নামকরণ করা হয় ইবোলা ভাইরাস। প্রায় 50 বছর পরে ঠিক একই দেশে আবার এই একই ভাইরাস অর্থাৎ ইবোলা ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়ছে। এটি ইতিহাসে সব থেকে বেশি এবং দ্রুত ছড়ানো ইবোলা আউটব্রেক। তো এই ইবোলা ভাইরাসের পিছনে আসলে ইতিহাসটাই বাকি। তো গল্পটা আসলে শুরু হয় হচ্ছে 1967 সালে জার্মানির একটি ল্যাবরেটরিতে। ল্যাবরেটরির কর্মীরা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে শুরু করে এবং যার মূল খুঁজে পাওয়া যায় হচ্ছে উগান্ডা থেকে আমদানি করা একটি বানরের মধ্যে। বানরের মাধ্যমে এই রোগটা আসলে ছড়াইছিল এবং সেই বানরটা আসলে একটি ভাইরাস ক্যারি করতেছিল, যেটা হচ্ছে মারবার্গ। ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রথমে যখন এর গঠন দেখা হয়, দেখা যায় যে একটা অদ্ভুত রকমের গঠন, একটি বাঁকানো সুতার মতো। হ্যাঁ, এটাই আসলে ইবোলার মতো যেরকম যেগুলো ভাইরাস আছে তার আর কি প্রথম আবিষ্কৃত সদস্য আর কি। কিন্তু তখনও কেউ জানতো না আসলে সামনে কি অপেক্ষা করছে। তারপর আসে হচ্ছে 1976 সাল। একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন জায়গায় মহামারী দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। একটি হচ্ছে সুদানের তুলা কারখানার শ্রমিকদের মধ্যে, আর একটি হচ্ছে তৎকালীন জায়ারে একটি মিশন হাসপাতাল যার নাম হচ্ছে ইয়াম্বুকু। সেখানে চিকিৎসা ব্যবস্থা এত একটা ভালো ছিল না, এই জন্য আরো হাসপাতালের মধ্যে রোগীদের মধ্যে দ্রুত এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে থাকে। সো তৎকালীন জায়ার অর্থাৎ বর্তমানের কঙ্গোতে আক্রান্ত হয়েছিল প্রায় 318 জন, যার মধ্যে মৃত্যুর হার ছিল প্রায় 88%। অর্থাৎ 10 জনের মধ্যে 9 জনই হচ্ছে মারা যাচ্ছিল। এবং সুদানে আক্রান্ত হয়েছিল প্রায় 284 জন, এবং এর মধ্যে মারা যাওয়ার হার ছিল 53%। বিজ্ঞানীরা পরবর্তীতে আবিষ্কার করেন যে দুটি কাছাকাছি জায়গার হলেও আসলে ভাইরাসটি ছিল হচ্ছে ভিন্ন। একটি ছিল হচ্ছে বেশি সংক্রামক এবং আরেকটি হচ্ছে বেশি প্রাণঘাতী। সো তৎকালীন জায়ার অর্থাৎ বর্তমানের কঙ্গোর যে গ্রামটাতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে তার নাম হচ্ছে ইয়াম্বুকো গ্রাম। এবং সেই গ্রামের মধ্য দিয়ে আর কি একটি নদী প্রবাহিত হয় যার নাম হচ্ছে ইবোলা রিভার। তো বিজ্ঞানীরা আসলে ইচ্ছাকৃতভাবেই সেই গ্রামের নামানুসারে নামকরণ না করে এই ভাইরাসটার নামকরণ করে হচ্ছে সেখান থেকে বয়ে যাওয়া হচ্ছে একটা নদীর উপর, কারণ হচ্ছে বিজ্ঞানীরা চান নাই যাতে একটা গ্রামের উপরে আসলে কলঙ্ক বা স্টিগমা পড়ে যায়। তো এরপর প্রায় 4 দশকে এই ভাইরাসটি মাঝে মাঝে ফিরে এসেছে ছোট ছোট আউটব্রেক আকারে, মূলত মধ্য আফ্রিকায়। এটা একটা আসলে জুনোটিক ডিজিজ যেটা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়, মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড় ফল খায় এবং সেই ফল যখন মানুষ আসলে খায়, সেখান থেকেই আসলে মানুষ আক্রান্ত হয়। মূলত 2014 এবং 14 থেকে 16 সালে সব থেকে বড় আউটব্রেকটা হয় হচ্ছে পশ্চিম আফ্রিকাতে। এরপরেই আসলে পৃথিবী জুড়ে এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্ক বেড়ে যায়। তো এবার আসে হচ্ছে বর্তমানে 2026 সালে কঙ্গোর ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা আউটব্রেকের ঘোষণা দেওয়া হয়েছে, যেটি 17তম বারের মতো কঙ্গোর ইতিহাসে এই ইবোলা ভাইরাস আউটব্রেকের ঘোষণা। কিন্তু এবারের মূল পার্থক্যটা আসলে কি? মূল পার্থক্যটা হচ্ছে এবারের ইবোলা ভাইরাসের ধরনে। এবারের ইবোলা ভাইরাসের ধরন আসলে সাধারণ যে ইবোলা ভাইরাসটা আছে জায়ার স্ট্রেইন না, এবারটা হচ্ছে তুলনামূলক বিরল বান্দিবুগীয় ভাইরাস, যেটার আসলে অনুমোদিত কোনো ভ্যাকসিন বা চিকিৎসা বাজারে নাই। তো এই ভাইরাসটা নিয়ে সব থেকে উদ্বেগজনক তথ্য হইল যে এই ভাইরাসের স্পিড বা গতি। 2026 সালে এই ভাইরাসটা শনাক্ত হওয়ার 40 দিনের মধ্যে 1000টা নিশ্চিত কেস ছাড়ায়া যায়, যেটা যদি 2018 সালে ব্রেকের সাথে যদি তুলনা করা হয়, এই 1000টা কেসে পৌঁছাতে সময় লাগছে প্রায় 235 দিন। এবং WHO বলতেছে হচ্ছে এইটার আসলে সংক্রামক শৃঙ্খল ট্র্যাক করা যাচ্ছে না, অর্থাৎ ভাইরাসটাকে ট্র্যাক করার আগেই এই ভাইরাসটা দ্রুত ছড়ায় পড়তেছে। আজ পর্যন্ত অর্থাৎ 20 জুলাই পর্যন্ত এই ভাইরাসটাতে সংক্রামক হয়ে মারা গেছে প্রায় 950 জনের মতো, এবং এই ভাইরাসটাতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2300-এর উপরে। তো আজকে থেকে 50 বছর আগে আফ্রিকার প্রত্যন্ত একটি গ্রামে আবিষ্কৃত হওয়া একটি ভাইরাস সেই অঞ্চলের মানুষদেরকে এখনো ভুগিয়ে যাচ্ছে। সায়েন্স এন্ড টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, ভাইরাসের কিছু কিছু স্ট্রেনের জন্য ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। তারপরও ভাইরাসটি আবার ফিরে আসছে, বারবার ফিরে আসছে, বারবার এর আউটব্রেক দেখা যাচ্ছে। তো এই ইবোলা ভাইরাস আসলে আমাদেরকে একটি জিনিস শিখায়, যেটি হচ্ছে যতদিন পর্যন্ত না একটি দেশের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার সেরকম ভালোভাবে উন্নতি হয়, এরকম আউটব্রেক মাঝে মাঝেই ফিরে আসবে। তো আপনার কি মনে হয় এই ভাইরাসটি কি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে কিনা, কিংবা এর প্রিভেনশনের জন্য আসলে আমাদের কি কি করা উচিত? আপনার যে কোনো ধরনের মতামত আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন, এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে পারেন, এবং আমার সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।